লাস্ট ক্লাসে বোধহয় স্যার আমরা অ্যারোমেটিসিটি নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? অ্যারোমেটিসিটি, হ্যাকেল রুল, এই জি টপিকগুলো স্যার। মনে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওই অংশটা থেকে আবার স্টার্ট করি আজকে। গতদিন মনে হয় আমরা এই টপিকটায় এসে থেমেছি। ওকে, তাহলে স্যার আসুন আমরা শুরু করি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, যদিও আমরা বলছি অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু আসলে আমরা যে সাবস্টিটিউশনটা নিয়ে পড়াশোনা করব সেটা বেসিক্যালি আসলে বেনজিনের সাবস্টিটিউশন। ঠিক আছে, তো যদিও বলছি আমাদের সাবস্টিটিউশনটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু মোস্টলি আমরা এটা আলোচনা করব বেনজিনের জন্য। তো আমরা যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড নিই, একদম সবচেয়ে সিম্পল অবস্থায় বা সবচেয়ে বেশি পরিচিত আমাদের কাছে যে অ্যারোমেটিক কম্পাউন্ডটা আছে, আমরা যদি সেই অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে নিয়ে প্রথমে কথা বলি, এখানে সাবস্টিটিউশনটা দুইটা টাইপের হতে পারে। সাবস্টিটিউশনটা দুইটা টাইপের হতে পারে মানে কি? সাবস্টিটিউশনটা দুইটা টাইপের মানে হচ্ছে, তুমি চাইলে কার্বন থেকে শুধু হাইড্রোজেন পার্টটাকে সাবস্টিটিউট করতে পারো, এটা একটা টাইপের সাবস্টিটিউশন হতে পারে। আরেকটা সাবস্টিটিউশন কি? আরেকটা সাবস্টিটিউশন হচ্ছে আমরা কার্বনটাকেই হচ্ছে সাবস্টিটিউট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দুইটা ডিফারেন্ট সাবস্টিটিউশন পসিবল। একটা হচ্ছে আমরা অ্যারোমেটিক থেকে হাইড্রোজেন সাবস্টিটিউট করতে পারি, যেমন আমরা খুব ইজিলি দেখাতে পারি যে, আচ্ছা দাঁড়ান এখানে আমরা পার্টটাকে লিখেই দিই।
তাহলে এই যে দুইটা টাইপের সাবস্টিটিউশন আমরা পাচ্ছি। এখন ধরো আমি হাইড্রোজেন সাবস্টিটিউট করলে কি করলাম, সেটাতে আমি একটা ক্লোরিন অ্যাটাচ করে দিলাম। সো দ্যাট আমরা তখন বললাম যে আমি হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করেছি ক্লোরিন দিয়ে। আবার তুমি দেখো, তুমি চাইলে হচ্ছে তুমি পুরো কার্বনটাকেই সাবস্টিটিউট করে দিতে পারো। দুইটা টাইপের সাবস্টিটিউশন সম্ভব। আবার তুমি এখানে যে কার্বন গুলো আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড, তুমি চাইলে একটার বেশি হাইড্রোজেনও কিন্তু সাবস্টিটিউট করে দেওয়া সম্ভব। এখানে যেমন আমি একটা সাবস্টিটিউশন দেখেছি যে শুধু ক্লোরিনটাকে আমরা সাবস্টিটিউট করেছি। আমরা চাইলে একটা ক্লোরিন না, আমরা চাইলে প্রত্যেকটা হাইড্রোজেনকেই এইরকম ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করে দেওয়া সম্ভব। তাহলে সাবস্টিটিউশন অনেক রকম করা সম্ভব, কিন্তু আমাদের জন্য সিলেবাসটা একটুখানি সিলেক্টিভ করে দিয়েছে। আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রোজেনের যে সাবস্টিটিউশন, এইটাকে আমরা আলোচনা করব, এবং আমরা হচ্ছে ডাই সাবস্টিটিউশন পর্যন্ত আলোচনা করব। ডাই সাবস্টিটিউশন মানে কি? ডাই সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা দুইটা হাইড্রোজেনকে ম্যাক্সিমাম সাবস্টিটিউট করব। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব যে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউশন করার ক্ষেত্রে মেকানিজমটা কিরকম। তারপর যখন একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউশন আমরা মোটামুটি শিখে যাব, তখন আরো একটা হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করব। সো বেসিক্যালি আমরা আসলে ম্যাক্স দুইটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করা প্র্যাকটিস করব। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তার মূল কথা। তো 38 আমাকে জিজ্ঞেস করেছে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোর মধ্যে কি বেনজিন সবচেয়ে স্টেবল। না স্যার, বেনজিন সহ এরকম আরো অনেক অনেক স্টেবল কম্পাউন্ড আছে, বাট আমরা আসলে সেই যে দেখো 9-10-এও যখন অ্যারোমেটিক কম্পাউন্ডের কথা বলা হয়েছে, আমরা শিখেছিলাম বেনজিন দিই। আবার যখন আমরা এখানে প্র্যাকটিস করতে থাকি, আমরা দেখা যায় যে বেনজিনের কম্পাউন্ড নিয়ে আমাদের ক্লাসে বেশি আলোচনা করি। তুমি যদি বড় ক্লাসে উঠে আবার কেমিস্ট্রি পড়াশোনা করো, তখন দেখা যাবে হয়তো তুমি বেনজিনের পাশাপাশি আর অন্যান্য অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে, তো চলে যাই আমরা মনো সাবস্টিটিউশন, একটা হাইড্রোজেন কিভাবে আমরা সাবস্টিটিউট করি, আসলে আমরা সেখান থেকে পড়া স্টার্ট করি। তাহলে আমরা লিখছি mono substitution reaction of aromatic compound. ওকে, তাহলে মনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, চলো শুরু করি। আমার মনে হয় আমরা প্রথমে পুরাটা লিখে ফেলি, লিখে ফেলে তারপর হচ্ছে আমরা আমাদের মেকানিজম নিয়ে কথা বলবো। কারণ একই সাথে লিখতে থাকলে এবং বলতে থাকলে দেখা যাবে যে তুমি হয়তো কোনো পয়েন্ট মিস করে যেতে পারো। তাই প্রথমে হচ্ছে পুরাটাকে আমরা লিখে ফেলি, তারপর হচ্ছে আমরা মেকানিজমটা নিয়ে কথা বলবো। তো এটা হলো আমাদের বেসিক রিঅ্যাকশন। এখন আমরা এটার মেকানিজমটা লিখে নিই।
হয়েছে স্যার লেখা? ওকে, তাহলে চলো শুরু করি আস্তে আস্তে। তাহলে মেকানিজম থেকে শুরু করেছি। আমাদের ই জেড এটা হচ্ছে রিয়েজেন্ট,
যেটা আমাদের বেনজিন রিং এ রিঅ্যাকশন করতে এসছে। তো ইজেড এর মধ্যে দেখা যাচ্ছে ই হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ, জেড হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। তো যেহেতু জেড বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এই বন্ড ব্রেকিং এর ক্ষেত্রে দেখা যায় জেড হচ্ছে আমাদের যে শেয়ার্ড ইলেকট্রন গুলো আছে সেই শেয়ার্ড ইলেকট্রন গুলো সে তার কাছে নিয়ে নেয়। তাহলে আমরা এখানে একটা ফিশন রিঅ্যাকশন করলাম, বাট এটা হেটেরোলাইটিক ফিশন রিঅ্যাকশন হয়েছে। এর কারণটা হচ্ছে আমাদের জেড আমাদের ই এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তো জেড যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই দেখা গেছে জেড আমাদের এখানে যে শেয়ার্ড ইলেকট্রন গুলো আছে সেই শেয়ার্ড ইলেকট্রন গুলো সে নিয়ে মাইনাস আয়নে পরিণত হয়েছে। আর ই যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ, তাই সে তখন হচ্ছে প্লাস আয়নে পরিণত হয়ে গেল। তো আমরা যেটা জানি যে স্ট্যাবিলিটির দিক থেকে যেটা ক্যাটায়ন হয়ে যায় সেটার স্ট্যাবিলিটি থাকে কম, আর যেটা অ্যানায়ন থাকে তার অক্টেট ফিল্ড আপ অবস্থায় থাকে। যেহেতু সে অক্টেট কমপ্লিট অবস্থায় থাকে, সেই কারণে আমরা তখন বলি যে আমাদের এখানে অ্যানায়ন হচ্ছে বেশি স্টেবল অবস্থায় আছে। তো এখন যেহেতু আমাদের ই প্লাস এটার স্ট্যাবিলিটি কম, এটার ইলেকট্রন ডেন্সিটি কম, আমাদের এই কম্পাউন্ডের যেই জায়গাতে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, আমাদের ই প্লাসটা হচ্ছে সেই পজিশনে এসে রিঅ্যাকশনের চেষ্টা করে। তাহলে ই প্লাস কি করছে, যেহেতু ই প্লাস এর ইলেকট্রন ডেন্সিটি কম, তাই সে তার নিজের ইলেকট্রন ডেন্সিটিটা বাড়ানোর জন্য আমাদের বেনজিন বা অ্যারোমেটিক কম্পাউন্ডের যেখানে ইলেকট্রন ডেন্সিটি হাই থাকে সেইখানেই হচ্ছে আমাদের এই ই প্লাসটা রিঅ্যাকশনের চেষ্টা করে। ফলে আমরা তখন দেখি যে আমাদের এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে এখানে এক্সেস ইলেকট্রন প্রেজেন্স আছে এবং তারা বন্ড ফর্ম করে আছে। তাই ই প্লাস তখন যে জায়গাটায় ডাবল বন্ড সেই জায়গাটায় গিয়ে হচ্ছে অ্যাটাক করে। আমাদের এখানে ই প্লাসটা কিন্তু আরো যে ডাবল বন্ডেড এরিয়া আছে, দ্যাট মিনস এটা বা এটা, এই দুইটা এরিয়াতেও কিন্তু রিঅ্যাকশনটা করতে পারে। সো এটা র্যান্ডম, এটা হতে পারে এখানে এখানে বা এখানে, যে কোনোটাতেই তুমি রিঅ্যাকশনটা করতে পারবে। তো ই প্লাস এর ইনফ্লুয়েন্সে আমাদের এই বন্ডটাও তখন দেখা যায় হেটারোলাইটিক ফিশন হয়, এবং এই হেটারোলাইটিক ফিশনে যে কোনো কার্বন, ঠিক আছে, যে কোনো কার্বন সেটা এই শেয়ার্ড ইলেকট্রন নিয়ে সে হয়ে যায় মাইনাস, আদার কার্বন হচ্ছে ইলেকট্রন দান করে দেয় বলে তাই অন্য কার্বনটা হয়ে যায় প্লাস। ধরো আমরা যদি এখানে নাম্বার করি, আমরা এটাকে নাম্বার করলাম 1, এটা 2, 3, 4, 5, 6। তো ধরে নিচ্ছি যে আমাদের এই ইলেকট্রোফাইলের ইনফ্লুয়েন্সে আমাদের কার্বন নাম্বার 1 সে আমাদের এই পাই বন্ড ইলেকট্রনটাকে সে নিয়ে নিল। তাই পাই বন্ডের ইলেকট্রন সে নিয়ে নেওয়ায় সে হয়ে গেছে মাইনাস। আর সেকেন্ড কার্বন, কার্বন নাম্বার 2, সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে বা দান করে দিয়েছে বলে কার্বন নাম্বার 2টা হয়ে গেছে প্লাস। এই প্রসেসেই আমরা দেখতে পাই যে আমাদের কার্বন 1 সেটা কার্বন আয়নে পরিণত হয়েছে, আর কার্বন 2 এটা হচ্ছে কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে। তো এরপরে কি হয়, এরপর আমরা যেটা দেখি যে ইলেকট্রোফাইল এখন সরাসরি এই কার্বনে এসে রিঅ্যাকশনটা করে। কেন? কারণ ইলেকট্রোফাইল পজিটিভ আর আমাদের এই কার্বনটা নেগেটিভ, তাই পজিটিভ আর নেগেটিভ এরা হচ্ছে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করে হচ্ছে তখন দেখা যায় যে ই প্লাস আর কার্বন মাইনাসের মধ্যে একটা কোঅর্ডিনেশন, মাঝে একটা হচ্ছে মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক বন্ড বা একটা স্ট্রং সিগমা বন্ড তৈরি হয়। তো আগে যে বন্ডটা ছিল সেই বন্ডের তুলনায় এখনকার যে বন্ড আছে এই বন্ডটা আরো বেশি, আমরা বলতে পারি স্টেবল একটা বন্ড হয়েছে। কিন্তু যখনই তুমি এই ফিগার থেকে এই ফিগারে এসেছো তখনই কিন্তু দেখা গেছে যে এখানে অ্যারোমেটিসিটিটা আর কাজ করছে না। দাঁড়াও, আমরা এখানে ফিগারেরও নাম্বার দিয়ে নিই। তাহলে ধরে নিই এটা আমাদের ফিগার নাম্বার 1, এটা সেকেন্ড ফিগার, এটা আমাদের থার্ড ফিগার, তারপর 4, আর সব শেষে এটা আমাদের 5th। তো আমরা যখনই হচ্ছে এই থার্ড ফিগারের মধ্যে এসেছি তখনই আমরা দেখি যে এইখানে আর এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টার সেটা আর শো করে না। কিভাবে আমরা বুঝলাম? খেয়াল করে দেখো, এখানে তোমার টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন যেটা 4n+2, সেটা একটা হোল নাম্বার আসার কথা। এখানে দেখো যে তোমার 4n+2 কিন্তু আর হোল নাম্বার হচ্ছে না। এখানে n এর ভ্যালু কত হয়ে গেছে? এখানে n এর ভ্যালু হয়ে গেছে হাফ। তার মানে এই কম্পাউন্ড আর তখন অ্যারোমেটিসিটিটা শো করছে না। ঠিক আছে?
তাহলে আমরা তখন বলতে পারি যে থার্ড ইমেজে বা ফিগারে এসে আমাদের কম্পাউন্ডটা দেখতে পাই যে সে আর আগের মতো অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে আর ধরে রাখতে পারে নাই। তো যদি তার ক্যারেক্টারিস্টিক অ্যারোমেটিকের মতো না হয় তাহলে সে কেমন হয়ে গেছে? তখন আমরা বলতে পারি যে এখানে সে হচ্ছে অনেকটাই অ্যালিফ্যাটিকের মতো হয়ে গেছে। আমাদের বন্ধু আমাকে এখানে নক দিয়েছে, বলেছে যে এই ফিগারটা আসলে সিগমা কমপ্লেক্স কিনা। জি স্যার, এটাই আসলে সিগমা কমপ্লেক্স। আমি আর ওই সিগমা কমপ্লেক্সটা আলাদা করে দেখাইনি, আমি জাস্ট সেকেন্ড কার্বনটাকে মাইনাস করে দিয়েছি। তো চাইলে এটাকে সিগমা কমপ্লেক্স হিসেবে দেখানো যেত। তো যাই হোক, তো এই অবস্থায় যেহেতু আমাদের কম্পাউন্ড আর এখন অ্যারোমেটিক কম্পাউন্ড অবস্থায় নেই, আমাদের কম্পাউন্ড তখন চেষ্টা করে আবার তার অ্যারোমেটিসিটিটা ফিরিয়ে আনার জন্য। অ্যারোমেটিসিটিটা কাজ করছে না কেন? অ্যারোমেটিসিটি কাজ করছে না কারণ হচ্ছে আমরা আমাদের কম্পাউন্ডের একটা ইলেকট্রনকে আমরা বাইরের একজনের সাথে শেয়ার করেছি, যে কারণে আমার বেনজিন রিং এ যে পরিমাণ পাই ইলেকট্রনের প্রেজেন্স থাকার কথা সেটার এখন কাজ করছে না। তাহলে আমরা কেন আর এখন অ্যারোমেটিক কম্পাউন্ড নেই? আমাদের কম্পাউন্ডে যে পরিমাণ পাই ইলেকট্রনের ডেনসিটি থাকার কথা, আমরা আমাদের কম্পাউন্ডের ইলেকট্রন একটা ইলেকট্রোফাইলের সাথে শেয়ার করায় আমাদের কম্পাউন্ডের সেই ইলেকট্রন ডেনসিটিটা কমে গেছে। যে কারণে তখন আমরা বলি যে এই ইমেজ অবস্থায় আমরা আর অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে কাজ করছি না। এখন যদি আমার এই কম্পাউন্ড আবার তার অ্যারোমেটিসিটিটা ফেরত আনতে চায়, সে কি করবে? সে, খেয়াল করো, সেকেন্ড ইমেজে ইলেকট্রনটা শেয়ার করেছে একটা ইলেকট্রোফাইলের সাথে, যার কারণে আমার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে। তাহলে আমি যদি কোনো একটা ইলেকট্রোফাইলের কাছ থেকে ইলেকট্রন ডেন্সিটিটা আবার ফেরত নিয়ে আসতে পারি, তাহলেই তো আমার কম্পাউন্ড আবার অ্যারোমেটিকের মতো হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যেরকম করে আমাদের কার্বনের ইলেকট্রনটা ই প্লাসের সাথে শেয়ার করেছি, সেই ই প্লাসের কাছ থেকে যদি আমরা ইলেকট্রনটা আবার ফেরত নিয়ে চলে আসতে পারি এবং রিং এর ভেতর আমরা যদি আবার ডাবল বন্ড ফর্ম করতে পারি, তাহলেই তো আমাদের কম্পাউন্ডটা তখন অ্যারোমেটিক কম্পাউন্ডে আবার পরিণত হয়। কিন্তু এখানে কি দেখা গেল? দেখা গেল, মানে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রোফাইলের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। লাইক আমরা একটু আগে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করেছিলাম, ধরে নাও এটা যদি ক্লোরিন হতো, তাহলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই হাইড্রোজেনের থেকে বেশি। তখন কার্বন খেয়াল করতে, আচ্ছা আমার তো ইলেকট্রন ডেনসিটি দরকার, সেটা আমি ইলেকট্রোফাইলের কাছ থেকে নিচ্ছি না হাইড্রোজেনের কাছ থেকে নিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমার কাজ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি বাড়ানো। তাহলে আমি চাইলে ইলেকট্রোফাইলের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি টেনে আনতে পারি, আমি চাইলে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটিটা নিয়ে আসতে পারি। কোনটা সহজ? যেহেতু ইলেকট্রোফাইল বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোফাইলের কাছ থেকে ইলেকট্রন না টেনে এটা আমরা হাইড্রোজেনের কাছ থেকে টেনে আনাটা আরো বেশি সহজ। তখন দেখা যায় যে কার্বন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা টেনে নেওয়ার চেষ্টা করে। হাইড্রোজেনের ইলেকট্রন যদি কার্বন নিয়ে যায় তাহলে এই বন্ডটা আস্তে আস্তে ভেঙে যাবে, তার মানে এখানে আরেকটা হেটারোলাইটিক ফিশন পাবো। কার্বন যদি ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যায়, হাইড্রোজেন কি হয়ে যাবে? হাইড্রোজেন তখন প্লাস হাইড্রোজেন পরিণত হয় বা হাইড্রোজেন আয়নে পরিণত হয়। সে হাইড্রোজেন আয়ন তখন কি করে? আমাদের রিয়েজেন্টের যে নেগেটিভ পার্ট আছে সেই নেগেটিভ পার্টের সাথে সে অ্যাটাচ হয়, অ্যাটাচ হয়ে সে আমাদের যে বাই প্রোডাক্ট আছে সেই বাই প্রোডাক্টটা ফর্ম করে ফেলে। আর হাইড্রোজেনের সাথে যে শেয়ার্ড ইলেকট্রন আছে সেটা কার্বন নিয়ে কার্বনটা তখন মাইনাস হয়ে যায়। তখন এই মাইনাস কার্বন প্লাস কার্বনের সাথে আবার সেই ইলেকট্রন শেয়ার করে অ্যান্ড ডাবল বন্ডটা আবার ফর্ম করে। ফলে দেখা যায় কি, আমার অ্যারোমেটিক কম্পাউন্ড আবার তার অ্যারোমেটিসিটি বা যেই সার্টেন ইলেকট্রন ডেন্সিটিটা দরকার অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার জন্য সেই ইলেকট্রন ডেন্সিটিটা আবার সে গেইন করে, আবার ফিরে পায়। বাট এটা করতে গিয়ে আমি কি করে ফেলেছি? আমি একটা হাই ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোফাইল ব্যবহার করে লো ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করে ফেলেছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরোপুরি রিঅ্যাকশনের যে 5টা স্টেপ, সেই 5টা স্টেপ। তাহলে এখন আমরা যদি লেখা হয়ে থাকে, আশা করি সবার লেখা হয়েছে, যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনটা করতে পারবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর স্যার। স্যার এখানে কি যে কোনো এই রিঅ্যাকশনে কি কোনো ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে নাকি শুধু যে আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এখানে যেটা হয়েছে কি স্যার, আমরা কিন্তু এখন জাস্ট আমার যে রিঅ্যাকটেন্ট
আর রিএজেন্ট, এই দুইজনের মধ্যে যে রিয়াকশনের যে মেকানিজম সেটা নিয়ে কথা বলেছে। যখন আমরা অ্যাকচুয়াল কোন একটা রিয়াকশন মেকানিজম দেখব, তখন দেখা যাবে যে প্রতিটা রিয়াকশনের জন্য কোনো না কোনো ক্যাটালিস্ট বা ইন্টারমিডিয়েট অথবা রিয়াকশন মিডিয়াম কারো না কারো আমাকে হেল্প নিতে হবে। ঠিক আছে, তো এখানে তো একদম ইন জেনারেল একটা রিয়াকশন নিয়ে কথা বলেছি, তাই এখানে আর ক্যাটালিস্ট বা মিডিয়ামের কোনো এফেক্ট আমরা এখানে আর আলোচনা করি নাই। বাট যখন আমরা একটু পরে আবার একটা মেকানিজম যখন দেখবো অ্যাকচুয়াল কোন একটা রিয়াকশনের জন্য, তখন হয়তো আমরা এখানে আবার সেই ক্যাটালিস্ট বা মিডিয়াম নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরো কোনো কোশ্চেন আছে কার? স্যার হাইড্রোজেন থেকে ইলেকট্রন ডেনসিটিটা ইনক্রিজ করা ইজি, এই কারণে স্যার হাইড্রোজেনের সাথে ইটা ভেঙে যাচ্ছে, বন্ডটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখানে মূল ফ্যাক্ট হচ্ছে স্যার, কার্বন যে কোনো একজনের ইলেকট্রন টেনে নিয়ে সে মাইনাস হবে। তো যে বেশি নেগেটিভ তার কাছ থেকে কিন্তু ইলেকট্রন নিয়ে আসাটা টাফ, যেটা কম নেগেটিভ তার কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসাটা সহজ। এখন তুমি যদি দেখা যায় যে হাইড্রোজেনের চেয়ে হাই ইলেকট্রোনেগেটিভ কাউকে ব্যবহার করো, তাহলে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টানাটা সহজ। কিন্তু যদি এরকম হয় যে না, তুমি যে ইলেকট্রোফাইল ইটা অ্যাটাচ করেছো, সেই ই এর ইলেকট্রোনেগেটিভিটি যদি হাইড্রোজেনের থেকে কম হয়, অবশ্যই কার্বন তখন সেই ই এর কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসবে। কিন্তু এতে তোমার যে টার্গেট ছিল সাবস্টিটিউশন রিয়াকশন, সেইটা কিন্তু আর তুমি কমপ্লিট করতে পারবে না, কারণ রিয়াকশনে গিয়ে দেখবে যে হাইড্রোজেন এখনো কার্বনের সাথে অ্যাটাচড অবস্থায় আছে। তাহলে যদি আমরা সাবস্টিটিউশন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এমন কোন একটা ইলেকট্রোফাইল ই প্লাস ব্যবহার করতে হবে যার ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, কারো কোশ্চেন আছে আরো? স্যার এটা বেনজিনের যে কোনো ডাবল বন্ডের দুটো কার্বনের মধ্যে হতে পারে? একদম র্যান্ডম স্যার, আমরা যেমন 1 2 এটা দেখিয়েছি না, তুমি 3 4 আর 5 6 যে কোনোটাতে দেখাতে পারবে। ওকে স্যার। কেন পারবো স্যার? আচ্ছা আচ্ছা, কেন পারবো এর কারণটা হচ্ছে ওই যে আমাদের এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে সেম sp2 হাইব্রিড কার্বন। সেকেন্ডলি, প্রতিটা কার্বন আরেকটা কার্বন থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। থার্ডলি, প্রতিটা কার্বনের ইলেকট্রন ডেনসিটি সেম, যে কারণে তুমি চাইলে র্যান্ডমলি যে কোনো একটা কার্বনের সাথে রিঅ্যাকশন করতে পারবে। ওকে, 62 কোশ্চেন করেছে বেনজিন স্যার। রিং এ। স্যার একটা সেকেন্ড, স্যার এক সেকেন্ড। বেনজিন রিং এ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না কেন? ভেরি গুড স্যার, খেয়াল করো, আমরা রিঅ্যাকশনটা যখন করেছি, আমরা হাইড্রোজেনের ইলেকট্রনটা কার্বন টেনে নিয়েছে। এখন যদি আমি বলি যে আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করব, তাহলে কার্বনটাকে আমার প্লাস করে ফেলতে হবে, কিন্তু কার্বনের থেকে হাইড্রোজেন কম ইলেকট্রোনেগেটিভ। আমাদের এখানে আরো দুইটা কোশ্চেন আছে আমাদের বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি সাকিব। মেইন মেজর প্রোডাক্ট কি স্যার আমরা মোনো সাবস্টিটিউটেড বেনজিনই পাবো নাকি স্যার পলি সাবস্টিটিউটেড বেনজিন পাবো? স্যার, যদি তুমি কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, দ্যাট মিনস রিঅ্যাকশনটা যদি 1:1 এই মোল নাম্বারে না হয়, তাহলে তুমি মানে পলি সাবস্টিটিউশন করবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ আলিফ স্যার কোশ্চেন করো। স্যার এখানে স্যার বন্ড লেন্থ গুলো সেম কিভাবে বলছি? প্রত্যেকটা কার্বন স্যার sp2 কার্বন না, তো প্রত্যেকটা কার্বন যদি sp2 হাইব্রিড কার্বন হয়, এদের অরবিটালের লেন্থ তো সমান থাকে। জি স্যার, ওকে। এই কারণে স্যার, ওই কারণে হচ্ছে এটা ইকুয়াল থাকে। এবং বেনজিনের যে কার্বন কার্বন যে ডিসটেন্স কত, এটা আমার যতদূর মনে পড়ে, এটা মনে হয় হচ্ছে 1.4 বোধ হয় নাকি? জি স্যার, 1.4। 1.4 ন্যানোমিটার, জি স্যার। তো প্রত্যেকটাই কিন্তু সিমিলার, একই থাকছে। আচ্ছা, তাহলে আসো
আমরা প্রথমে কয়েকটা হচ্ছে এক্সাম্পল দিই, এক্সাম্পলের পরে হচ্ছে আমরা সেই এক্সাম্পল থেকে কোনো একটা মেকানিজম আরেকবার ট্রাই দিব। তাহলে আমরা এই যে মনো সাবস্টিটিউশনটা যে দেখি, এই মনো সাবস্টিটিউশনটা অনেক টাইপের মনো সাবস্টিটিউশন আছে। আমরা বেশ কিছু এখানে এক্সাম্পল প্র্যাকটিস করতে চাই, এন্ড দেন এক্সাম্পলের পরে হচ্ছে আমরা এখান থেকে যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেখান থেকে কোনো একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা বলছি FRIE ফ্রিডেলক্রাফট। ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে আমরা হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ করতে পেরেছি। তাহলে এইটাকে আমরা বলি হ্যালোজিনেশন রিঅ্যাকশন, বা তুমি যদি হ্যালোজেনটাকে স্পেসিফিক করে বলতে চাও তাহলে আমরা তখন এটাকে বলতে পারি এটা হচ্ছে ক্লোরিনেশন, যেহেতু ক্লোরিন অ্যাড হয়েছে। নাইট্রেট অ্যাড করেছি, তাহলে রিঅ্যাকশনের নাম হয়ে যাবে নাইট্রেশন।
স্যার হয়ে গেলে আমাকে একটু বলো, তাহলে আমি পরের পেজে চলে যাবো। আমাদের মনে হয় আর একটা বা দুইটা রিয়াকশন লেখা বাকি আছে। স্যার লেখা হয়েছে। আচ্ছা, বাকি আছে কারো স্যার? 1 মিনিট স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার, শুনছি। স্যার ফেরিক ক্লোরাইডটাও কি আমাদের স্যার অ্যানহাইড্রাস বা ড্রাই নিতে হবে? ফেরিক ক্লোরাইড অ্যানহাইড্রাস বা ড্রাই নিলে ভালো স্যার। কেন ভালো, এটা আমরা হচ্ছে 1 নাম্বার রিঅ্যাকশনের মেকানিজমটা করব। 1 নাম্বার রিঅ্যাকশনের মেকানিজম করার সময় আমরা দেখবো যে কেন আমাদের আসলে ড্রাই নেওয়া প্রয়োজন। ওকে স্যার। ওকে স্যার হ্যাঁ। স্যার 3 নম্বর রিঅ্যাকশনে কি ফ্রি রেডিক্যাল তৈরি হয় স্যার? না স্যার, এখানেও প্লাস মাইনাস হয় স্যার। আমাদের পুরো রিঅ্যাকশন সবগুলো কিন্তু ওই আগের মেকানিজম ই প্লাস আর জেড মাইনাস এই মেকানিজম হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটাই দেখা যাবে হেটারো, এটাকে আমরা কি বলবো, হেটারোফিশন রিঅ্যাকশন করব, এবং তখন দেখা যাবে এই ফেরিক ক্লোরাইডের ইনফ্লুয়েন্সে একটা ক্লোরিন হবে মাইনাস, একটা ক্লোরিন হয়ে যাবে প্লাস। সাকিব বলো স্যার। স্যার এই হ্যালোজেনেশন রিঅ্যাকশনের মধ্যে স্যার আমাদের ফেরিক ক্লোরাইড ছাড়া অন্য কোনো লিউইস অ্যাসিড নিলেও কি একই মেকানিজমে কাজ করবে নাকি স্যার ডিফারেন্ট হবে? না স্যার, যদি তুমি দেখা যায় কি, যখন দেখা যায় যে তুমি যদি এখানে ফেরিক ক্লোরাইড না নিয়ে তুমি যদি শুধু সানলাইট ইউজ করো, ঠিক আছে, জাস্ট ইউভি রে দাও, তাহলে দেখা যায় সবগুলো ডাবল বন্ড সে ভেঙে ফেলে। ঠিক আছে, দ্যাট মিন্স তখনকার রিঅ্যাকশনটা আবার হয়ে যায় অ্যাডিশন রিঅ্যাকশন। তো এখানে আমাদের এই যে ক্যাটালিস্ট বা আমরা যদি বলি মিডিয়াম, এই ক্যাটালিস্ট এবং মিডিয়ামের একটা খুব ভালো ইনফ্লুয়েন্স আমাদের রিঅ্যাকশনে আসছে। তুমি এখানে চাইলে আয়রন ব্যবহার করতে পারবে, ঠিক আছে, ফেরিক ক্লোরাইড না দিয়ে আয়রন দিয়েও রিঅ্যাকশনটা করা যাবে। স্যার এখানে যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি তাহলে? আসলে কি, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডও যদি ইউজ করো হয়তো তোমার রিঅ্যাকশন হবে, কিন্তু দেখা যাবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে তুমি এই ফেরিক ক্লোরাইড ইউজ করলে হয়তো হিট একটু কম লাগবে, অথবা রিঅ্যাকশনটা হয়তো একটু তাড়াতাড়ি হবে, অথবা ফেরিক ক্লোরাইডের অ্যামাউন্ট হয়তো একটু কম লাগতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করলে হয়তো দেখা যাবে তুমি কিছু ডিসঅ্যাডভান্টেজ পাবা, হয়তো সময় বেশি লাগতে পারে, অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি লাগতে পারে, এরকম কোন একটা ডিসঅ্যাডভান্টেজ হয়তো তখন কাজ করে। ঠিক আছে, সো রিঅ্যাকশন আমরা যেগুলো এখানে লিখি এগুলো হচ্ছে দেখা যাবে যে তুমি অনেক টাইপের লুইস অ্যাসিড ব্যবহার করেছো, এদের মধ্যে বেস্ট যেটা সেইটাকে আমরা রিপোর্ট করি। থ্যাংক ইউ স্যার। ওকে, এবং এখনো দেখা যাবে যে আমরা যারা দেখা যায় যে অর্গানিক কম্পাউন্ড নিয়ে যারা রিসার্চ করে, অর্গানিক সিনথেসিস নিয়ে যারা রিসার্চ করছে, দেখা যাবে কি তাদের রিসার্চ গুলো এখনো দেখা যাবে এরকম, এই রিঅ্যাকশন গুলো তো অনেক আগের, এগুলো নিয়েও দেখা যাবে এখনো হয়তো অনেকে রিঅ্যাকশন করছে বা নতুন কোন একটা প্রসেস বের করার চেষ্টা করছে, হয়তো সেখানে আরো বেশি এফিশিয়েন্ট রিঅ্যাকশন করা যায়। হয়তো দেখা যাবে যে সেখানে তোমার লস কম, অ্যাটম ইকোনমি হয়তো বেশি আছে, বা হয়তো টেম্পারেচার কম লাগতে পারে, বা আমাদের যে রিয়েজেন্ট বা রিঅ্যাক্টেন্ট অথবা রিঅ্যাকশন মিডিয়াম এগুলো হয়তো অনেক ইজিলি আমরা ব্যবহার করতে পারি। এগুলো নিয়ে দেখা যায় এখনো বিভিন্ন রকম গবেষণা চলছে। তো ওই তো যেটা বেস্ট সাধারণত সেটাই হচ্ছে রিপোর্ট করা। আচ্ছা, তাহলে স্যার এ পর্যন্ত কি হয়ে গেছে? নেক্সট পেজে যাব। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এর পরের রিঅ্যাকশনটা আমরা সালফিউরিক অ্যাসিডকে অ্যাটাচ করতে চাই। এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের 5 নাম্বার রিঅ্যাকশন। আচ্ছা স্যার, যেটা হচ্ছে কথা যে আমি জানি তোমরা 9-10 হচ্ছে অর্গানিক কম্পাউন্ড নিয়ে রিঅ্যাকশন লিখেছো, প্র্যাকটিস করেছো। তো তারপর আমি মাঝে মাঝে দেখি যে ক্লাসে যে আমরা যখন বেনজিন আঁকি বেনজিনটা অনেক বড় হয়ে যায়। তাহলে চেষ্টা করতে হবে বেনজিন মোটামুটি একটা মডারেট সাইজে আঁকার জন্য। কারণ কি, ওই দেখো একটু আগে আমরা একটা রিঅ্যাকশন করেছিলাম, ওখানে 5টা স্টেপ ছিল, কোনো কোনো রিঅ্যাকশনে দেখবে যে 7টা স্টেপও থাকতে পারে। তুমি যদি অনেক বড় করে আঁকো দেখা যাবে একটা পেজে ধরবে না। এই কারণেই চেষ্টা করতে হবে যে এই বেনজিনটাকে যত ইজিলি তুমি আঁকতে পারো সেটার একটা প্র্যাকটিস লাগবে। আরেকটা হচ্ছে খুব বড় করে আঁকা যাবে না,
আবার খুব বেশি ছোট করেও আঁকা যাবে না, একটা মডারেট যেন সাইজ আমরা ওইভাবে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে কি লিখেছিলাম? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। না, আমি তো সালফিউরিক অ্যাসিড নিয়ে রিঅ্যাকশন করেছি, প্রোডাক্ট আবার সালফিউরিক অ্যাসিড লিখে ফেলছি। তো এই রিঅ্যাকশনটা একটু কনফিউশন তৈরি হতে পারে যে সালফিউরিক অ্যাসিড নিজেই আবার কিভাবে রিঅ্যাকশন করে। স্যার এখানে আমরা যেটা বলি যে আমরা মনে হয় ক্যাটালিস্টের এখানে পড়েছিলাম না যে অটো ক্যাটালিস্ট নিজেই নিজেকে হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে সাপোর্ট দেয়। এই রিঅ্যাকশনটা অনেকটা ওইরকম যে সালফিউরিক অ্যাসিডই হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে সাপোর্ট দেয় রিঅ্যাকশনের সময়। সো এই রিঅ্যাকশনটাকে আমরা তখন বলি এটা হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশন। ওকে, তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা কেন ইউজ করেছি আসো সেটার একটা এক্সপ্লেনেশন এখানে আমরা তৈরি করি। Why dry aluminum chloride is used in Friedel-Crafts alkylation, অথবা বলতে পারতাম Friedel-Crafts acylation, একই কথা। তো আমরা তো এখানে আসলে ইউজ করছি অ্যালুমিনিয়াম 3+, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3+টাকে আমরা আসলে একটু দেখি। Excessive sulfuric acid used in reaction 5. Yes sir. তাহলে এখানে আমরা লিখতে পারবো কি? এখানে আমরা লিখতে পারবো নিয়ন thrice S0 thrice P0। অবস্থাটা কিন্তু থাকার কথা এরকম, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড shows high polarization due to, কেন হাই পোলারাইজেশন দেখা যায়? নাম্বার 1, size of aluminum 3+ is small. Size of aluminum 3+ is small. Number 2, charge density of Al3+ is high. তাহলে এটার ফলাফল কি হবে? সুতরাং therefore is covalent in nature. ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পেয়েছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন আমরা ফর্ম করি এটা যদিও আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা, কিন্তু দেখা গেছে কি আমার আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি। কেন বেশি? কারণ আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পোলারাইজেশন অনেক বেশি হয়ে থাকে। কেন অনেক বেশি পোলারাইজেশন হয়? অ্যালুমিনিয়াম 3+ যে আয়নটা ফর্ম করে সেটার সাইজ অনেক ছোট, আর চার্জ ডেনসিটি অ্যালুমিনিয়াম 3+ এর অনেক বেশি, যে কারণে দেখা যায় এখানে পোলারাইজেশনের যেই লেভেল সেটা অনেক বেশি হয়ে যায়। তো পোলারাইজেশনের লেভেল অনেক বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে আমার কম্পাউন্ডের আয়নিক ক্যারেক্টার আস্তে আস্তে কমে যায়, কোভ্যালেন্ট ক্যারেক্টার আস্তে আস্তে বেড়ে যায়। তখন দেখে মনে হয় যে অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করেছে। দেখে তখন আর মনে হয় না যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ডোনেট করেছে
আর ক্লোরাইড ইলেকট্রন রিসিভ করেছে, দেখে মনে হয় অ্যালুমিনিয়াম এন্ড ক্লোরাইড ইলেকট্রন শেয়ার করেছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখে মনে হচ্ছে যে ইলেকট্রন শেয়ার করেছে, এই ব্যাপারটা আমরা পরের পেজে ব্যাপারটা অনেকটা এরকম যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন গুলো সে আনপেয়ার্ড করে ফেলেছে এবং এই আনপেয়ার্ড ইলেকট্রন গুলো সে শেয়ার করেছে ক্লোরিনের সাথে। ঠিক আছে, তাহলে হওয়ার কথা হচ্ছে ইলেকট্রন ডোনেট, কিন্তু পোলারাইজেশনের লেভেল অনেক বেশি হওয়াতে দেখে মনে হয় ইলেকট্রন শেয়ার হচ্ছে, ডোনেট হয়নি। তাহলে এই যে তোমার এই অবস্থায় খেয়াল করো, তোমার যে 3p অরবিটাল বা সাবশেল, সেটার দেখো একটা অরবিটাল ভ্যাকেন্ট থেকে গেছে না? এই ভ্যাকেন্ট অরবিটালটা কি হচ্ছে আমরা ব্যবহার করি রিঅ্যাকশনে। রিঅ্যাকশনে কি হয়, আমরা যখন অ্যালকাইল হ্যালাইড নিয়ে রিঅ্যাকশনটা করি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ড্রাই অবস্থায়, তখন এই ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নেয়, আর ক্লোরিনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ার দিয়ে সে অ্যালুমিনিয়ামের সাথে বন্ড ফর্ম করে। দ্যাট মিনস এটা হেটারোলাইটিক ফিশন হয়ে যায়। এটার হেটারোলাইটিক ফিশন থেকে তুমি কি পাচ্ছ? ক্লোরাইড আয়ন পাচ্ছ। সেই ক্লোরাইড আয়ন দেখা যায় এখানে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে। ঠিক আছে, কিন্তু যদি এটা ড্রাই না হতো, আচ্ছা বন্ড ফর্ম করলে পাবো কি? বন্ড ফর্ম করলে পাবো হচ্ছে অ্যালকাইল কার্বোক্যাটায়ন আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন পাবো। ঠিক আছে, তো যদি এটা হচ্ছে ড্রাই না হয়ে এটা যদি হাইড্রাস অবস্থায় থেকে যেত, হাইড্রেটেড অবস্থায় থেকে যেত, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে পানির অক্সিজেনের যে লোন পেয়ার, অ্যালুমিনিয়াম হচ্ছে সেই লোন পেয়ার নিয়ে ওয়াটারের সাথে একটা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে থাকতো। ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি হতো। তাহলে তখন তার এই জায়গাটা ভ্যাকেন্ট থাকতো না, আর ভ্যাকেন্ট না থাকলে আমি নিউক্লিওফাইলটাকে অ্যালুমিনিয়ামের সাথে অ্যাটাচ করতে পারতাম না। ফলে দেখা যেত কি আমার এই রিঅ্যাকশনটা সুন্দরভাবে হতো না। ঠিক আছে, তাহলে আমার রিঅ্যাকশনটা যেন সুন্দরভাবে হয় এই কারণে আমার অ্যালুমিনিয়ামের একটা অরবিটাল ভ্যাকেন্ট তৈরি করে রাখতে হয়। আর ভ্যাকেন্ট রাখার জন্য আমি কি করি? আমি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করি। এই ভ্যাকেন্ট অরবিটাল থাকলে সুবিধাটা কি? এই ভ্যাকেন্ট অরবিটালটাতে আমাদের ক্লোরাইড কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন ফর্ম করে এবং আমাদের যে অ্যালকাইল র্যাডিক্যাল, সেই অ্যালকাইল র্যাডিক্যালটাকে সে কিছুটা ফ্রি অবস্থায় রাখে, যেন এই অ্যালকাইলটাই হচ্ছে ইলেকট্রোফাইল হিসাবে আমাদের বেনজিন রিং এ রিঅ্যাকশনটা করতে পারে। ঠিক আছে স্যার হ্যাঁ, স্যার পানির কথাটা কি বলেছিলেন স্যার? অক্সিজেনটা কি স্যার ফ্রি ভ্যাকেন্ট অরবিটালটা অকুপাই করে নিতে পারতো? জি স্যার, জি স্যার, মেইন ফ্যাক্টই হচ্ছে এটা যে আমাদের অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আমাদের সেই ভ্যাকেন্ট অরবিটালটা অকুপাইড অবস্থায় রেখে দিলে ক্লোরাইড আয়নটা আর তখন এটার সাথে অ্যাটাচ হওয়ার সুযোগটা পাবে না। অ্যাজ আ রেজাল্ট আমি আর ক্লোরাইডকে আলাদা করে রিঅ্যাকশনে অ্যালকাইল র্যাডিক্যালটাকে আমি একটা ফ্রি স্পেস দিতে পারবো না, যার জন্য অ্যালকাইল র্যাডিক্যালটা রিঅ্যাকশন করার সুযোগটা পাবে কম। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, আমাকে 83 জিজ্ঞেস করেছে যদি সাইক্লিক, আচ্ছা অ্যারোমেটিক কম্পাউন্ড, যদি সাইক্লিক কম্পাউন্ডটা যদি র্যাডিক্যাল অবস্থায় থাকে তাহলে কিভাবে করবো? আচ্ছা স্যার, আমাকে আগামী দিন একটু মনে করিয়ে দিও। আগামী দিন এই মেকানিজমের পরে আমি তোমাকে ওইটা করে দেখাবো যে আয়নাইজ ফর্ম বা র্যাডিক্যাল ফর্মে থাকলে কিভাবে হচ্ছে আমরা হ্যাকেল রুলে এন এর ভ্যালুটা বের করি। ঠিক আছে, আমাকে আগামী দিন মনে করে দিও, কারণ অলরেডি আমরা 52 পার করে ফেলেছি বলা যায়, তো একটু